পুলিশ ফাইল। কি তুমি এইভাবে আমার ঘরে ঢুকেছো কেন? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তুমি তুমি কি পাগল হয়ে গেছো? এইসব পাগলামি করো না। কি হলো? বাঁচাও 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 কি আছো? হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থানা থেকে বলছি। বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমি আমার বড় শালীকে খুন করেছি। হ্যালো, আপনি কে বলছেন? আপনার নাম কি? আপনি কোথা থেকে বলছেন বলুন তো? আমি যাকে খুন করেছি তার বাড়ি হৃদয়পুরের আকনপল্লীতে। আপনারা সেখানে গেলেই বডিটা পেয়ে যাবেন। হ্যালো, বলো কি ব্যাপার? স্যার এইমাত্র থানার ল্যান্ডলাইনে একটা ফোন এসছে, বললো সে নাকি তার শালীকে খুন করেছে। হ্যাঁ কি বলছে? নাম ঠিকানা কিছু বলেছে? না স্যার, এসব কিছু বলেনি, তবে ওই হৃদয়পুরের আকনপল্লীর কোন একটা বাড়িতে খুনটা হয়েছে সেটা বলেছে। তুমি কিছু জিজ্ঞেস করলে না কেন? জিজ্ঞাসা করেছিলাম স্যার, ফোনটা কেটে দিই। ওকে ওকে, তুমি একটা কাজ করো, ড্রাইভারকে বলো গাড়ি বার করতে। আমরা এক্ষুনি হৃদয়পুরের ওই আকনপল্লীতে যাব। মৃতদের পাশ থেকে সব সরে যান, ঘর খালি করুন। নৃশংসভাবে আমার মেয়েকে কে খুন করলো? হ্যাঁ, ও তো কারোর ক্ষতি করেনি, কে মারলো? স্যার স্যার, আমার মেয়েকে যে খুন করেছে তার আমি কঠিন শাস্তি চাই। হ্যাঁ, আমরা খুনিকে নিশ্চয়ই খুঁজে বার করবো। এখন আপনারা আমাদের একটু সাহায্য করুন, এই ঘরটা খালি করে দিন, আমরা আমাদের কাজটা শুরু করি প্লিজ। আপনারা আসুন। আপনারা ঘরটা খালি করে দিন, আমরা আমাদের কাজটা শুরু করি প্লিজ। একটু খালি করুন ঘরটা। যা নৃশংসভাবে মেরেছে তা দেখে মনে হচ্ছে অনেক দিনের জমানো ক্ষোভ একেবারে উগড়ে দিয়েছে। কিন্তু স্যার,
নিজের শালিকে হঠাৎ এরমভাবে মারতে যাবে কেন? সেটাই তো তদন্ত করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি ডেড বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, এখানকার কিছু এভিডেন্স আর কিছু ছবি তুলে নাও। আমি পরিবারের লোকের সঙ্গে কথা বলে আসছি। ওকে স্যার। আমি একটু পরিবারের লোকেদের সাথে কথা বলবো। পরিবারের লোক বাদে বাকি সবাই একটু বাইরে গিয়ে দাঁড়ান। তোমরা বাইরে গিয়ে দাঁড়াও আর দেখবে কেউ যেন ঘরে না ঢোকে এই সময়। ইয়েস স্যার। আপনার কয় সন্তান? আমার দুটো সন্তান, দুটোই মেয়ে। এ হচ্ছে ঝুম্পা, ছোট মেয়ে। ওই ঘরে যে পড়ে আছে সে স্যার আমার বড় মেয়ে রুম্পা। আচ্ছা ঝুম্পা দেবী, আপনি কি আজকে এই বাড়িতে ছিলেন যখন ঘটনাটি ঘটে? আগে আগে না স্যার, আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। বাবার ফোন পেয়ে আমি ছুটে আসি, আর এসে এই পরিস্থিতি দেখি। আপনার স্বামী আপনার সাথে এলেন না কেন? তিনি কি কাজে বেরিয়েছেন? নাম মানে ওকে এখনো জানানো হয়নি। আচ্ছা, বুঝলাম। আপনার বড় মেয়ে যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? স্যার আমি পুজোর ঘরে ছিলাম, পুজো করছিলাম। আপনার মেয়েকে এমন নৃশংসভাবে মারলো, তার কোনো আওয়াজ আপনি পাননি? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু টের পাইনি। দেখুন, আমার মনে হয় আপনারা কেউ সত্যি কথা বলছেন না, কিন্তু যিনি খুনটা করেছেন তিনি থানায় ফোন করে সব স্বীকার করেছেন। কে মেরেছে আমার দিদিকে বলুন? কার সাথে আমার দিদির এমন শত্রুতা থাকতে পারে? দয়া করে নামটা বলুন। সে আমাদের নাম বলেন, কিন্তু আপনি বা আপনারা তার নামটা জানেন। কে সে? আপনার স্বামী। কি বলছেন আপনি স্যার? এটা কি করে সম্ভব? কিভাবে সম্ভব সে তো খুনিকে না ধরা পর্যন্ত আমরা জানতে পারবো না। তবে আপনারা যদি চান আমাদের কিছুটা ধারণা দিতে পারেন। কি দেবী, আপনি কিছু বলবেন? হ্যাঁ স্যার, গত 3-4 দিন ধরে ওর সাথে আমার খুব অশান্তি হচ্ছিল। সকালেও খুব অশান্তি হয়, তারপর ও রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আমার ছেলে বলে ও নাকি একটা দানি হন্তদন্ত হয়ে বেরিয়েছে। স্যার, আমি যদি আগে জানতাম ও এমন একটা ঘটনা ঘটাবে, আমি তাহলে ওকে যেভাবেই হোক আটকাতাম স্যার। আমি এই ঘটনাটা কিছুতেই ঘটতে দিতাম না। আচ্ছা, আপনার স্বামীর সাথে আপনার বড় দিদির কোনো ঝামেলা হয়েছিল? মানে কোনো ঝগড়াঝাটি বা অশান্তি হয়েছিল? আগে না স্যার, ও তো আমার বড়দির সাথে কথাই বলতো না। ঝামেলা অশান্তি হবে কি করে? ও আমার উপরে শোধ তোলবার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে স্যার। আমরা বডি পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। পোস্টমর্টম হয়ে গেলে আপনারা দাহ করার জন্য নিয়ে আসবেন। আর হ্যাঁ, অপরাধী যতদিন না ধরা পড়ছে ততদিন আপনারা এলাকার বাইরে যাবেন না। এই থানায় আপনাদের প্রয়োজন হতে পারে।
হৃদয়পুরের আকনপল্লীতে নিজের বাপের বাড়ির দোতলায় বাস করত রুম্পা সরকার। স্বামীর মৃত্যুর পর অসুস্থ বাবাকে দেখাশোনা করার জন্য বাপের বাড়িতেই দোতলা বানিয়ে নিয়েছিল রুম্পা। তার একমাত্র ছেলে কখনো তার কাছে, আবার কখনো তার দাদু ঠাকুমার কাছে থাকতো। রুম্পা নিজেও ভিএলসিতে চাকরি করত, তাই অর্থনৈতিকভাবে একদম স্বাধীন ছিল সে। কিন্তু কি কারণে তাকে তার নিজের ভগ্নিপতির হাতেই খুন হতে হলো সেটাই বুঝতে পারছিল না পুলিশ। খুনের পর থেকে খুনির ফোনও বন্ধ, তাই লোকেশনও ট্র্যাক করতে পারছিল না তদন্তকারী পুলিশ অফিসাররা। তবে 2 দিন পর ফোন অন করে খুনি। কি হয় তারপর দেখুন। স্যার একটা ভালো খবর আছে। বলো সেন, অনেকদিন হলো ভালো খবর শুনিই না। স্যার ওই হৃদয়পুরের আকনপল্লী মার্ডার কেসের অভিযুক্ত সহদেব সাহার ফোনের লোকেশন ট্রেস করা গেছে। তাই নাকি? লোকেশনটা কোথায় দেখাচ্ছে? লোকেশন স্যার গোবরডাঙ্গা দেখাচ্ছে। তুমি একটা কাজ করো, ওখানকার লোকাল থানা ইনফর্ম করে এক্ষুনি বেরিয়ে পড়ো। স্যার আমি অলরেডি লোকাল থানাকে ইনফর্ম করে দিয়েছি। গুড সেন, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। যাকে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। লুকোচুরি খেলা অনেক হয়েছে এই জঙ্গলে অনেক সময় থেকে। চলো আমাদের সঙ্গে একটু সময় কাটাবে। হ্যাঁ দেখো, তুমি তোমার শালীকে খুন করার পর থানায় ফোন করে স্বীকার করলে, তারপর আবার পালালে কেন? ভয় পেয়ে গিয়েছিলাম, খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই পালিয়েছিলাম। ভয়ের কাজ করলে হয়তো পেতেই হবে। এরকম কাজ করতে গেলে কেন হঠাৎ করে? খুনটা যে তুমি করেছো তার স্বীকারোক্তি আমরা পেয়ে গেছি, আর তোমাকে সাজা দেওয়ার জন্য এটাই যথেষ্ট। এখন তুমি যদি খুনের আসল কারণটা বলো, তাহলে হয়তো কিছুটা সাজা তোমার কম হতে পারে। তাই বলছি, চুপ করে না থেকে ঝটপট বলে ফেলো, কি এমন কারণ ঘটেছিল যার জন্য তোমাকে ফোন করতে হলো? আমি একদম ছাপোষা মানুষ, নিজের কাজ আর পরিবার নিয়ে আমি খুব সুখী ছিলাম, কিন্তু ওই মহিলা আমাদের সব সুখ সব আনন্দ একেবারে তছনছ করে দিয়েছে। আমাকে দিয়ে খুনের মতো নোংরা কাজ করাতে বাধ্য করেছে। একটু প্রথম থেকে বলো তো ঘটনাটা, সব কিছু বলবে, কিচ্ছু বাদ দেবে না। স্যার, আমার স্ত্রী আর ছেলে
এই নিয়ে আমাদের সংসার। আমি সামান্য ফুচকা বিক্রেতা, তাই দিয়ে যা আয় হতো হয়তো তাতে আমাদের চাহিদা মিটতো না, কিন্তু তারপরেও আমাদের ভালোবাসার কোনো অভাব ছিল না। কি গো, আজ ফিরতে এত দেরি হলো যে তোমার? আজকে হেভি কাস্টমার হয়েছিল, ফুচকাও শেষ, কিছু কাস্টমার তো ফিরেই গেল। বাহ, তাহলে তো আজ ব্যবসা বেশ ভালোই হয়েছে, কি তাই তো? ইয়েস ম্যাডাম। তবে কি জানো, এমন ব্যবসা যদি রোজ হতো না তাহলে তোমাদের খুব ভালো রাখতে পারতাম। আমরা তো যথেষ্ট ভালোই আছি, এর থেকে আর কি ভালোভাবে রাখবে তুমি? সে তুমি ভালো মানুষ বলে মানিয়ে নাও, কিন্তু আমি তো জানি আমি তোমাদের জন্য কতটুকু করতে পারি। দেখো, পাঁচটাবু যেভাবে থাকে, শাড়ি গয়না যেভাবে পরে, আমি তো তার কিছুই দিতে পারি। তুমি তোমার সাধ্য মতো যথেষ্ট করো, আর আমরা এতেই যথেষ্ট ভালো আছি। না না, কি জানো তো, এই যে ধরো অন্য বউরা যখন শাড়ি পরে গয়না পরে, তোমার কি তাদের মতন করে একটু শাস্তি ইচ্ছে করে না? না করে না। এবার যাও গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিয়ে দুটো খাবো। উফ, খিদেতে পিঠ আর পেট পুরো এক হয়ে গেছে। তোমাকে বলেছি না যে তুমি না খেয়ে থাকবে না? তুমি বললেই আমার শুনতে হবে নাকি? এবার যাও, তুমি ভাতটা পারছি। যাও। কি গো, এই শুনছো? কি গো, ওঠো, আরে ওঠো না। কটা বাজে গো? 8:30 বেজে গেছে। বাবু এখনো টিউশন থেকে ফেরেনি? না গো, এখনো ফেরেনি। তাহলে এসো, একটু আদর করে। কি করছো কি? বাবু চলে আসবে এক্ষুনি। বাবু আসলে আমি ঠিক টের পাবো, তার আগে যতটা সময় পাবো একটু সদ্ব্যবহার করে নি। কি করছো? দুষ্টুমি করো না, ছাড়ো। তাড়াতাড়ি উঠে চাটা খেয়ে নাও, নিয়ে বাজারে যাও। তুমি বাজার থেকে আসলে তো আমি এবার রান্না করে ফুচকাগুলো করবো নাকি? আমার কিন্তু হাতে অনেক কাজ আছে। কোথাও একটু রোমান্স করবো, দিল 12টা বাজে। অত রোমান্টিক হতে হবে না, বুঝেছো? ছেলে বড় হচ্ছে। যথা আজ্ঞা মহারানী। এই জানো, তোমার জন্য না, তোমার জন্য আজ একটা শাড়ি কিনে আনছি। কেন? শাড়ি দিয়ে কি হবে? আমার তো শাড়ি আছে। এই তুমি না তোমার জন্য বরং দুটো জামা কিনে নিয়ে, তোমার জামাগুলো বড্ড পুরনো হয়ে গেছে। শোনো, তোমার জন্য শাড়ি তো আমি একটা নেবই, সে তুমি যতই না কর, বুঝলে? তুমি যদি জামা না কিনে আমার জন্য শাড়ি কিনে আনো, ওই শাড়ি কিন্তু আমি কোনোদিনও পরবো না, এই আমি বলে রাখলাম। এই দেখো রাগ করে। আরে ঝুম্পা, শোনো না, আমার কথাটা শোনো। শোনো না, বলছি কি, তোমার জন্য একটা শাড়ি আর আমার জন্য একটা জামা, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। এবার নাও তাড়াতাড়ি চাটা খেয়ে রেডি হয়ে বাজারে যাও। এবার নাও তাড়াতাড়ি চাটা খেয়ে বাজারে যাও। হ্যাঁ, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা। এ তো তুমি তোমার বউয়ের সঙ্গে সুন্দর সম্পর্কের গল্প শোনালে, এর সঙ্গে তোমার বড় শালীর খুনের কি সম্পর্ক? আছে, আছে স্যার, সম্পর্ক আছে। ওই মহিলাই আমার সম্পর্ক নষ্ট করার মূলে। ওর স্বামী মারা যাওয়ার পর থেকে বাপের বাড়িতেও বড় বাড়ি করলো, তারপর থেকে আমার বউয়ের কান ভাঙতে আরম্ভ করলো। আর তারপরে আমার বউটা কেমন যেন পরিবর্তন হতে শুরু করলো। সত্যি রুম্পাদি, তোমার পছন্দের তারিফ না করে না জাস্ট থাকতে পারছি না। বাড়িটা যা বানিয়েছো না, জাস্ট অসাধারণ। আমাদের রুম্পাদি সবকিছুতে বেস্ট জিনিস পছন্দ, যেমন পোশাক আশাকে, আর ঠিক তেমনই গয়নাগাটিতে, আর ঠিক তেমন বাড়ির আসবাবপত্রে। ভালো জিনিস ছাড়া চোখে মোটেই রচে না। বাবা, তোরা একটু বেশি বাড়াবাড়ি করছিস, এত হাওয়া দিস না, এবার দেখবি ফেটেই গেলাম। মোটেই হাওয়া দিচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। কি রিঙ্কি, তাই তো? হ্যাঁ। এই তো সেদিন তোমার নেকলেসটা দেখে আমি আমার বরকে দিয়ে ঠিক সেম ডিজাইনের একটা নেকলেস বানালাম। এখন সবাই আমার পছন্দের কত প্রশংসা করছে সেটা জানো? আচ্ছা, ডিজাইন ছিল রুম্পাদির আর তারিফ করাচ্ছিস তুই।
কেন? আমাকে একা একা কত কাজ করতে হলো বলতো? একটু আগে আসতে পারলি না? তোর ভগ্নিপতি এক জায়গায় গিয়েছিল, তাই ফিরতে একটু লেট হলো। তোরা যা, গিয়ে বাবার সঙ্গে একটু দেখা করে আয়। আচ্ছা রুম্পাদি, তোমার বোন আর ভগিনপতির সাথে আমাদের পরিচয় করে দিলে না তো? এই দেখ, একদম ভুলে গেছি। ও হচ্ছে আমার বোন ঝুম্পা, আর ও হচ্ছে ওর হাজবেন্ড সহদেব, আর এটা হচ্ছে ওর একমাত্র ছেলে। যা, গিয়ে তোরা বাবার সঙ্গে দেখা করে আয়। তা দাদার কি করা হয়, মানে জব না বিজনেস? বিজনেস বিজনেস, প্রচুর প্রচুর চাপ একদম। তা ভাই তোমার গলা খালি কেন? আসলে ওদের ওখানে না ভীষণ চুরি ছিনতাই হয়, সেই জন্যই বোধহয় পড়ে আসেনি। তোরা যা, গিয়ে বাবার সঙ্গে দেখা করে আয়। তোরা আসছিস না বলে বাবা অনেকক্ষণ ধরে চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে। চল চল। এই শোন, তোরা এনজয় কর, আমি একটু ভেতর থেকে আসছি। তুমি তো বাবুকে নিয়ে আসতে পার। কে রে, বাবু কোথায় গেল? বাবু ওর দাদুর কাছে গেছে ঠাকুর ঘরে। ও, তোর সঙ্গে আমার একটু কথা আছে, চল তো একটু ওদিকে। সহদেব, তুমি একটুখানি বসো। হ্যাঁ চল। কি ব্যাপার, আড়ালে ডাকলি কেন? সব কথা কি সবার সামনে বলা যায়? সবাই কি আছে ওখানে? ও তো তোর জামাই। বেশি বাজে না বকে, যেটা বলছি সেটা শোন। বল। কি অবস্থা করে রেখেছিস নিজের? একবার দেখেছিস নিজের দিকে? কেন, ঠিকই তো আছি। এটাকে ঠিক থাকা বলে? না একটা ভালো শাড়ি, না একটা ভালো গয়না, গলায় একটা চেন পর্যন্ত জোটেনি। কি করব বল, সংসার সামলে কি এত কিছু করা সম্ভব নাকি? সামান্য তো আয়, তার মধ্যে ওর বাবা মাকেও দেখতে হয়, আর এত কিছু করে এসব সম্ভব? সব দায়িত্ব কি তোর? আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সবার দায়িত্ব নিতে গিয়ে তো তুই ভিখারি হয়ে বসে থাকবি। নিজের অধিকারটা না নিজেকে বুঝে নিতে হয়, না হলে কিন্তু একদিন পস্তাতে হবে। আমি তো আমার স্বামী মারা যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার শ্বশুর বাড়িতে থাকতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন জানিস? কারণ ওরা আমার টাকায় ভাগ বসাতো। নিজের ভালো পাগলেও বোঝে, নিজের ভালোটা একটু বোঝার চেষ্টা কর। কিন্তু ওর যে ইনকাম। শোন, এসব পুরুষ মানুষদের না ভালো করে আমি চিনি। এরা এদের ইনকামের টাকাটা কখনো পুরোটা দেখায় না, চেপে রেখে দেয়। একটু প্রেশার দে, দেখবি আস্তে আস্তে ঠিক বেরোবে। পুরুষ মানুষকে না সবসময় একটু প্রেশারে রাখতে হয়। কেমন করলাম? তুমি যখন তখন আমার গায়ের উপরে এসে ঝাঁপিয়ে পড়বে, আমাকে মেনে নিতে হবে নাকি? আমার কোনো ইচ্ছে দাম নেই। তুমি এমনভাবে কথা বলছো কেন? তুমি তো কখনো এভাবে কথা বলো না। কিভাবে কথা বললে তোমার সুবিধা হয়? তোমার হাতে হ্যাঁ মেলাবো, তোমার নাকে না মেলাবো, তাহলেই ভাই।
তাই তো? আমি কি তোমাকে কখনো এরকম বলছি? মুখে বলনি, কিন্তু তোমার হাবে ভাবে সবটা প্রকাশ পায়। আমাকে বিয়ে করে কেন এনেছো? তোমার এই সংসারের ঘানি টানবো আর রাতে তোমার বিছানার সঙ্গিনী হবো বলে? ঝুম্পা, চিৎকার করো না। ছেলে উঠে গেলে তুমি অপমানিত হবে। একটা কথা মাথায় রেখো, বউ বুঝতে গেলে না তার সমস্ত শখ আহ্লাদের কথাও মাথায় রাখতে হয়। শুধুমাত্র বিছানায় স্বামীগিরি ফলালেই হয় না। নিজের অধিকারটা না নিজেকে বুঝে নিতে হয়, না হলে কিন্তু একদিন পস্তাতে হবে। সব পুরুষ মানুষদের না ভালো করে আমি চিনি, নিজেদের ইনকামের টাকাটা এরা সব সময় চেপে রাখে। একটু প্রেশার দে, দেখবি আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। এই ঘরের মধ্যে তিনজনে মিলে কি করে থাকিস? ছেলেটাও তো বড় হচ্ছে, স্বামী স্ত্রী প্রাইভেসি বলে তো কিছু আছে নাকি সেটাও নেই? কি করব বল, এর থেকে ভালো ঘর আর কোথায় পাবো? যাই তার মধ্যেই তো সবকিছু সামলাতে হয়। সেটা তো তোর দেখার দরকার নেই। তোকে যখন বিয়ে করেছে তোর সমস্ত সুখের দায়িত্ব তোর বরের, যেখান থেকে পারবে আয় বাড়াবে। আয় নেই বলে সবকিছু তুই মুখ বুঝে সাফার করবি নাকি? তাছাড়া আর কি উপায় আছে? আমার ভাগ্যে হয়তো এটাই লেখা। এই শোন, ভাগ্যটাগো একদম বাজে কথা। ভাগ্যের দোহাই দিয়ে ঘরে বসে থাকলে কোনো দিন কপালে সুখ জুটবে না, বুঝলি? কি করব আমি? আমার হাতে তো কিচ্ছু নেই। তোর হাতেই সবকিছু আছে। সব সময় গানের সামনে ঘ্যান ঘ্যান করবি, এক মুহূর্ত শান্তিতে থাকতে দিবি না। তাহলেই দেখবি সুর করে সবকিছু এনে দিয়েছে। ঝুম্পা, এই বলছি দিদিকে কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টিটা দাও। না না, আমি ওসব খাবো না। ঘরের যে অবস্থা, এখানে একবারে আবার দম বন্ধ হয়ে আসছে। কি করে থাকো তোমরা এখানে? আমি চলি। আর শোন, তোকে যে কথাগুলো বললাম সেগুলো একটু ভেবে দেখিস। আমি এখন চললাম। ঠিক আছে চল, আমি তোকে এগিয়ে দিই। তোমার দিদি যে এতগুলো কথা বলে গেল, তুমি তো কই প্রতিবাদ করলে না? কোন কথার প্রতিবাদ করব? ও এই ঘরের ব্যাপারে? কেন, ঠিকই তো বলেছে। সত্যি তো, এই ঘরের মধ্যে মানুষের দম বন্ধ হয়ে যায়। এত বছর তো তোমার দম বন্ধ হয়নি, এখন কেন হচ্ছে? তাছাড়া তোমার দিদিকে তো আমরা নিমন্ত্রণ করিনি, উনি তো যেচেই এসছে। কেন? নিজে থেকে এসেছে বলে কি কিছু বলা যাবে না? না, বলা যায় না। তার কারণ মান অপমান বোধ বলে একটা বস্তু থাকে, সেটা তো ওনার নেই। মান অপমান বোধ তোমার আছে নাকি? তাহলে আর নিজের বউকে এইভাবে রাখতে না। সমাজে বেরোনোর মতো একটা পোশাক নেই, একটা গয়নাও নেই, তখন তোমার মান অপমান বোধ কোথায় যায়? বড় মুখে কথা বলো না। বাহা ঝুম্পা, দিন দিন তোমার কথা টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে তুমি এমন ছিলে না। কিন্তু চাইলেই আমি তোমার কাছে খারাপ হয়ে যাই, তাই না? যদি সব মুখ বুঝে সহ্য করি তাহলেই ভালো। ঝুম্পা, চিৎকার করে সত্যিটাকে মিথ্যে করা যাবে না। তোমার এই সংসারে না আমি অনেক সহ্য করেছি, অনেক কষ্ট করেছি। আর না, এবার থেকে আমার সমস্ত শখ আহ্লাদ তোমাকে পূরণ করতে হবে। আর তা যদি না পারো, এই সংসারে একটা কাজও আমি করবো না। কথাটা মাথায় রেখো। কি বলবো, আরে ওই তো ফুচকা। চলো না দিদি, একটু ফুচকা খাই। আরে দূর, আমি খাবো না। আমার বাইরের জিনিস খেলে না ভীষণ অ্যালার্জি হয়। তোরা খা। আরে চলো না গো, প্লিজ প্লিজ। দুটো ফুচকা খেলে এমন কিচ্ছু হয়ে যাবে না। চলো চলো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, চ।
দাদা 3 জায়গায় ফুচকা দিন। হ্যাঁ। রুম্পাদি, লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, আমারও না ওনাকে কেমন চেনা চেনা লাগছে জানিস। আচ্ছা রুম্পাদি, ওনাকে অনেকটা তোমার বোনের বরের মতো দেখতে না? কার সঙ্গে কার তুলনা করছিস? আমি আর ফুচকা খাবো না, তোদের খাওয়া হয়ে গেছে, চল। আজকে তোর বরের জন্য না আমার একবার মান সম্মান চলে যেত। কেন? আমার বর আবার কি করেছে? না, কিছুই করেনি। ও যেখানে ফুচকা বিক্রি করে সেখান দিয়ে আমরা আসছিলাম, আমি আর আমার 2 বান্ধবী। ওরা বায়না ধরলো ফুচকা খাবে। বেশ, তো তোর বরের সামনে দাঁড়িয়ে ওরা তো প্রায় একবারে চিনে ফেলেছিল। মুখে মাস্ক ছিল বলে বুঝতে পারিনি। আমি তাড়াতাড়ি করে ওদের সরিয়ে নিয়ে এলাম। সে কি, ও তোদের সঙ্গে কথা বলেনি তো? না, বলেনি। যদি বলতো তাহলে আজকে আমার মান সম্মান একেবারে চলে যেত। আমি এত বড় একটা চাকরি করি আর আমারই বোনের বর কিনা ফুচকা বিক্রি করে। ছি ছি, ভাবলে না আমার একবারে গা শিউরে উঠছে। এই শোন, তোকে একটা কথা বলি, তোর বরকে একটু বুঝিয়ে বল ফুচকার ব্যবসা বন্ধ করে অন্য কোনো একটা ব্যবসা করব। যা টাকা লাগে সেটা না হয় আমি দিয়ে দেবো, ও আমাকে আস্তে আস্তে শোধ করে দেবে। ঠিক আছে, ও আসুক, আমি আসলেই ওকে বলবো। ঠিক আছে, আমি এখন রাখছি, তুই কিন্তু মনে করে ওকে বলিস। আচ্ছা ঠিক আছে। আজ দিদির সঙ্গে তোমার দেখা হয়েছিল? তোমাকে কে বলল? কে আবার বলবে, দিদি নিজেই বলেছে। সে কি, তোমার দিদি আমাকে চিনতে পেরেছে? কিন্তু দোকানে তার বান্ধবীদের সামনে তো আমাকে চিনতেই পারলো না। অবশ্য চিনলে তার আবার মান সম্মান চলে যেত। সেটা স্বাভাবিক নয় কি? হ্যাঁ, দিদির যে অবস্থা, তাতে রাস্তার পাশে একটা ফুচকাওয়ালাকে নিজের বোনের বর হিসাবে পরিচয় দিতে তার মান সম্মান থাকতো? আমি তো বলিনি কাউকে পরিচয় দিতে। আর শোনো, আমি ফুচকা বিক্রি করি, চুরি ডাকাতি করি না। সব জেনে শুনে দেখে শুনে এই ফুচকাওয়ালার সাথে তোমার বিয়ে দিয়েছিল। তখন কোথায় ছিল তোমাদের ওই ঠুনকো সম্মান? পুরনো কাসুন্দি ঘেটো না। এত বছরেও তোমার কোনো উন্নতি হয়েছে? সেই ফুচকাওয়ালা ছিলে আর ফুচকাওয়ালাই রয়ে গেছো। আর উন্নতি হবেই বা কি করে? যাই ইনকাম করো তার অর্ধেক তো যাই তোমার ওই বাপ মায়ের কাছে, আর বাকি অর্ধেক দিয়ে কোনো মতে আমাকে সংসার চালাতে হয়। এই সংসারে উন্নতি জীবনেও হবে না। কি বলতে চাইছো তুমি? আমি আমার মা বাবাকে টাকা পাঠাবো না, মানে তাদের উপর কোনো দায়িত্ব পালন করবো না, তাই তো? তোমার বউ ছেলের উপরেও তোমার একটা দায়িত্ব আছে, আর সেটা পালন করার দায়িত্ব শুধু তোমার, সেটা ভুলে যেও না। দুদিন বাদে ছেলেটা বড় হবে, স্কুল থেকে কলেজে যাবে, তখন কি পরিচয় দেবে? আমার বাবা ফুচকাওয়ালা, তাতে তার মাথা উঁচু হবে? ও, তাহলে কি করবো আমি? কি করতে হবে আমাকে বলো? ফুচকা বিক্রি বন্ধ করে চুরি ডাকাতি শুরু করি, তাই তো? না, তা কেন করতে যাবে? তুমি এই ফুচকা বিক্রি বন্ধ করে একটা ব্যবসা করো না, প্রয়োজনে দিদি টাকা দেবে। তোমার দিদি টাকা দেবে আর আমি হাত পেতে নেব, তাই তো? হ্যাঁ, কি মনে করো আমাকে? হ্যাঁ, আরে আমি কি ভিখারি বাচ্চা নাকি? এই শোনো, ভিখারিরাও না তোমার থেকে বেশি ভালো আছে। কিসের এত দিমাগ তোমার? 4 আনার ক্ষমতা নেই, 8 আনার ফুটানি করো। টুম্পা! কি এত বড় সাহস তোমার? তুমি আমার গায়ে হাত দেবে? দাও দাও দেখি কত ক্ষমতা তোমার। কিছু বলি না বলে পেয়ে বসেছো, তাই না? হাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার ঘোষায় হয়েছো। বাবা, তোমরা এত ঝগড়া করছো কেন? আস্তে আস্তে জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল। দিন দিন চাহিদা যেন বেড়ে উঠছিল। আর আমি জানি স্যার, আমি জানি যে এই সব কিন্তু আমার বউ নয়, এর পেছনে ওই বাজে মহিলাটার ইন্ধন ছিল। আমি যদি আমার মা বাবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতাম কোনো রকম ভাবে, অশান্তি শুরু করে দিত। আমি না একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিলাম স্যার।
একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। সবই তো বুঝলাম, কিন্তু এমন কি ঘটনা ঘটলো যে তোমাকে খুনের সিদ্ধান্ত নিতে হলো? সব কিছু সহ্য করে আসছিলাম স্যার, কিন্তু সেদিন যে ঘটনাও ঘটালো তারপর সহ্য করা আমার পক্ষে সম্ভব হলো না স্যার। আমি আর মেনে নিতে পারলাম না। অনেকদিন বাদে তোকে দেখলাম, কেমন আছিস তোরা সবাই? ওই চলছে কোনো রকমে। এখন তো জানিসই সবারই খারাপ অবস্থা। গোটা পৃথিবীর যে কি অবস্থা, চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু। কবে যে এই পরিস্থিতিটা ঠিক হবে কে জানে। একই ভাবনা আমার মাথায় ঘুরছে রে, কবে যে কি হবে কে জানে। তা বৌদিকে দেখছি না, বৌদি কোথায়? ওই পাশের বাড়িতে গেছে ছেলেকে টিউশনে দিতে, এক্ষুনি চলে আসবো। হয়তো এসে গেছে। ঝুম্পা দেখো কে এসেছে। বাবা, সূর্য আজ কোন দিক থেকে উঠলো? তার রাস্তা ভুল করে নাকি? না না বৌদি, ভুল করে আসবো কেন? ঠিক রাস্তা চিনেই এসেছি, বুঝলে? কি করে বুঝবো বলো? তোমাদের তো দেখাই পাওয়া যায় না এই গরিব দাদার বাড়িতে। তুমি যে কি বলো না বৌদি, এই দাদা আমাদের কত প্রিয় বলো তো। আচ্ছা তোমরা এসব বাদ দাও, আমার কথা শুনো। সামনের বুধবার আমাদের বাড়িতে পুজো, ঠিক আছে? তোমরা কিন্তু সকাল সকাল যাবে, আর সারাদিন কিন্তু ওখানেই থাকবে। সারাদিন সেখানে থাকবো? কি করে থাকবো বলো ভাই? তোমাদের ওখানে গেলে তোমার মা যা বাজে ব্যবহার করে, কোনো মানুষ কেন কুকুর ছাগলও যাবে না। এসব তুমি কি বলছো? ও তো নেমন্তন্ন করতে এসেছে। তোমার যদি কিছু বলার থাকে ওর মাকে বলো, ওর তো কোনো দোষ নেই। ও যখন নেমন্তন্ন করতে এসেছে তখন ওকেই বলতে হবে। ওর মা তো আর নেমন্তন্ন করতে আসেনি যে তাকে বলবো। আচ্ছা দাদা আমি চলি। এই না মানে বোন, তোমরা পারলে এসো। হ্যাঁ তুই কি একটু চা খেয়ে যা। এই বোন, এই তুমি আমার বোনকে অপমান করলে কেন? ঝাপ বাবা, অপমান কোথায় করলাম? যা সত্যি তাই বলেছি। তাতে যদি কেউ অপমানিত হয় তাহলে আমি কি করতে পারি? আমি যদি তোমার দিদিকে অপমান করতাম তোমার খুব ভালো লাগতো, তাই তো? কি এত বড় সাহস তোমার? আমার দিদির সঙ্গে তোমার ওই বোনের তুলনা করছো? আমার দিদির নখের যোগ্য তোমার বংশের কেউ না। তোমার দিদির মতন আমার পরিবারে কেউ কারো সংসার ভাঙে না। নিজের বরটাকে তো খেয়েছে, এখন বোনের সংসারটাকে নষ্ট করতে আসছে। শোনো, আমি যদি মরি না তাহলে তোমার ওই রাক্ষসী দিদির অনেক শান্তি হবে। শুধু আমার দিদির নয়, আমারও প্রাণ চুরবে তুমি মরলে। এরকম নিষ্কর্মক স্বামী থাকার থেকে মরে যাওয়াই ভালো। আমি মরবো কেন? আমি মরবো কেন? মরলে তুই আর তোর দিদি মরবি। যা মর, মর। এত বড় সাহস তোমার? আমি মরবো তাই না? দাঁড়াও আজ তোমার মনোবাসনা আমি পূর্ণ করেছি। আমি কি করি ভগবান? তোমার কষ্ট হচ্ছে তো? আমি মরলে তোমাদের জ্বালা জুড়াবে। আমাকে মরতে দাও। এরকম বলতে নেই, বিশ্বাস করো। আমার দোষ। আমি আমি কোথাও যাব। তুমি চলে গেলে আমার ছেলে এই যাত্রায় অঘটনের হাত থেকে রক্ষা পেল ঝুম্পা, মানে আমার বউ। কিন্তু তারপরেও অশান্তি কমলো না, অশান্তি বেড়ে চললো। বাড়িতে আর টেকা যাচ্ছিল না স্যার। আমার বউ ঝুম্পা এমন সমস্ত কথা বলছিল যেগুলো মুখে আনা যায় না। আর আমি বেশ বুঝতে পারছিলাম যে এগুলো ওর কথা নয়, আসলে ঝুম্পার মুখে ওর দিদি সাজিয়ে দেওয়া কথা। সেই অশান্তি এমন চরমে পৌঁছলো না স্যার, আমি আর সহ্য করতে পারলাম না স্যার। মনে হলো সমস্যাটাকে এবার সমাধান করা দরকার, আর সেই সমস্যাকে গোড়া থেকে সমাধান করার জন্য আমি বেরিয়ে গেলাম। কি হয়েছে? কি এত সারের মতো চিল্লাচ্ছিস কেন? মা, বাবা একটা দানে হন্তদন্ত হয়ে কোথায় একটা গেল। হ্যাঁ, সে কি দাঁড়িয়ে কোথায় গেল? এখন আমি কি করি? এক কাজ কর, তুই ঘরে থাক। হ্যাঁ, কোথাও যাবি না। আমি দেখি ঘরে থাক।
কি তুমি এইভাবে আমার ঘরে ঢুকেছো কেন? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হলো? তুই আমার জীবনটা তছনছ করে দিয়েছিস, আমি বাঁচতে দেব না। তোমার হাতে কি? তুমি কি পাগল হয়ে গেছো? এইসব পাগলামি করো না। কি হলো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? কি হলো? সেদিন দুপুরে রুম্পা সরকার নিজেও ভাবতে পারেনি এমন ঘটনা ঘটবে, কিন্তু সেই চরম পরিণতি ঘটে গেল তার জীবনে। একসাথে এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। একে অপরের প্রতি যদি একটু সহানুভূতিশীল হতো, একে অপরকে যদি একটু সম্মান দেখাতো, তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। সহদেব নিজের অপরাধ স্বীকার করেছে পুলিশের কাছে। পুলিশ এই খুনের সমস্ত দিক খতিয়ে দেখছে। অপরাধের পেছনে যে কারণেই থাকুক না কেন, অপরাধ সব সময় অপরাধ। তাই আমরা পুলিশ ফাইলসের টিমের পক্ষ থেকে বিনীত অনুরোধ রাখবো যে কোনো অপরাধ করার আগে একবার অন্তত পক্ষে নিজের পরিবারের কথা ভেবে দেখুন। যে কোনো অপরাধ থেকে নিজেকে দূরে রাখুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত ঠিক 8:30 আর দুপুর ঠিক 12:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।